প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের এই ক্লাসে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা শিকার। এই কবিতা যেমন স্নাতক স্তরে এবং স্নাতকোত্তর স্তরে অর্থাৎ এমএতেও পাঠ্য, অর্থাৎ সেই কবিতা শিকার আমাদের দ্বাদশ শ্রেণীতেও পাঠ্য। অর্থাৎ গুরুত্বের দিক থেকে ছাত্রছাত্রীদেরকে কিন্তু অতি মনোযোগের সঙ্গে বিষয়বস্তুকে অধ্যয়ন করতে হবে। তো আমরা প্রত্যেক কবিতায় যেমন তার কবি এবং পটভূমি নিয়ে আলোচনা করি, আজকে শিকার কবিতা আলোচনার ক্ষেত্রে অবশ্যই আমরা শিকার কবিতার কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আলোচনা করব। বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য কবি জীবনানন্দ দাশ। কবিরা বাংলা সাহিত্যের কাব্য অঙ্গনকে আলোকিত করেছেন, তার মধ্যে এক উজ্জ্বল জ্যোতিষ্ক অবশ্যই জীবনানন্দ দাশ। রবীন্দ্র সমসাময়িক পর্ব থেকে শুরু হয়ে রবীন্দ্রোত্তর বেশ কিছু কাল পর্যন্ত আমরা দেখতে পাব বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দের উজ্জ্বল উপস্থিতি। যদিও জীবনানন্দের কবিতা বাংলা কাব্য সাহিত্যে প্রথমের দিকে সেভাবে সুনাম অর্জন করতে পারেনি, পাঠকের হৃদয়ের কাছে পৌঁছাতে পারেননি, কিন্তু কবিতা পত্রিকার সম্পাদক, আধুনিক বাংলা কবিতা সাহিত্য আন্দোলনের অত্যন্ত প্রতিভ পুরুষ বুদ্ধদেব বসু তার কবিতাকে কিন্তু একেবারে বাঙালির আপমর পাঠকের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন। জীবনানন্দ দাশের কবিতার যে আলাদা আঙ্গিক, আলাদা শৈলী, উপমা, চিত্রকল্প, সেই যে প্রাণের টান, বাংলার একেবারে অন্তরীণ প্রকৃতির যে স্বাদ, গন্ধ আমাদেরকে হৃদয় ছুঁয়ে যায়। অবশ্য সেক্ষেত্রে কবি জীবনানন্দ দাশের যেমন লেখনী শক্তির প্রগাঢ় গুণ, শৈলী, পাশাপাশি কিন্তু কবি জীবনানন্দ দাশকে বাংলা সাহিত্য অঙ্গনে এই সুদৃঢ় স্থান দেওয়ার পিছনে কিন্তু বুদ্ধদেব বসুর নাম আমরা স্মরণ করব। জীবনানন্দ দাশ অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। জন্ম বরিশাল 17 ফেব্রুয়ারি 1899 সালে। তার মা কুসুম কুমারী দেবী বাংলা সাহিত্যের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলা কবি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ কুসুম কুমারী দেবীর সুযোগ্য পুত্র জীবনানন্দ দাশ একেবারে শিশুকাল থেকেই অত্যন্ত প্রতিভাধর, পাশাপাশি মেধাবী। বরিশাল স্কুল এবং কলেজে অধ্যয়ন করেন এবং পরবর্তীকালে তিনি প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স অধ্যয়ন করেন এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে এমএ পাস করেন এবং তারপর তিনি নানান কলেজে, ভারতবর্ষে ছড়িয়ে থাকা নানান কলেজে অধ্যাপনা করেন। প্রথম শুরু করেন সিটি কলেজ থেকে, বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজ, দিল্লির রামজস কলেজ, বরিশাল কলেজ, বরিশা কলেজ, নানান কলেজে তিনি অধ্যাপনা করেন এবং তার জীবনের একেবারে অন্তিম দশা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখজনক। তিনি সামান্য ট্রাম অ্যাক্সিডেন্টের মারা যান আহত হয়ে। দুর্ঘটনায় 22 অক্টোবর 1954 সালে তার মৃত্যু ঘটে। তার যে সমস্ত কাব্যগ্রন্থ বাংলা সাহিত্য অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, এছাড়াও অনেক প্রবন্ধ এবং উপন্যাসও তিনি রচনা করেছেন। পুরস্কার ও সম্মাননা, নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য পুরস্কার পান এবং তার যে শ্রেষ্ঠ কবিতা জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের জন্য মরণোত্তর ভারত সরকারের রাষ্ট্রীয় পুরস্কারে তিনি সম্মানিত হন। আমাদের কবি জীবনানন্দ দাশ তার যে সাহিত্য এবং কবিকৃতি, বাংলা সাহিত্যে এক আলাদা স্বাদ, এক আলাদা আঙ্গিক, এক আলাদা শৈলী। সেই আঙ্গিক এবং শৈলী অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আলোচনা করে নেব কবি জীবনানন্দ দাশের এই যে শিকার কবিতা কোথা থেকে আমরা পেয়েছি। এটি মহাপৃথিবী কাব্যগ্রন্থ, যেটি 1944 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়, সেখানে পাওয়া যায়।
কিন্তু তার আগে কবি বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকাতে 1343 বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় কিন্তু প্রথম এটি প্রকাশিত হয়। কবিতার প্রেক্ষাপট আমাদের অবশ্যই জানতে হবে। শিকার কবিতা সামান্য কিন্তু একটা শিকারের কবিতা নয়। আখ্যানধর্মী এই গল্পকারে অঙ্কিত এই কবিতায় শুধুমাত্র একটি শিকার দিয়ে কবিতার গভীরতা শেষ হয়ে যায় না। এই শিকার কবিতা কিন্তু একটি গুরুত্বপূর্ণ রূপকধর্মী কবিতা। সেই রূপকধর্মী কবিতার যদি মূলে আমাদের প্রবেশ করতে হয়, অবশ্যই তার পটভূমিকে আমাদের দেখে নিতে হবে। মনে রাখতে হবে জীবনানন্দ দাশের এই মহাপৃথিবী কাব্যগ্রন্থের কবিতাগুলি যে সময়ে লেখা হয়েছে, সেই সময় শুধুমাত্র ভারত নয়, সারা পৃথিবী জুড়ে এক অতি দুর্বিষহ ধ্বংসের মুখোমুখি হয়েছে মানুষ। সেই অতি জটিল এক সামাজিক, রাষ্ট্রিক, অর্থনৈতিক পরিবেশের উপর দাঁড়িয়ে জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থের কবিতাগুলি, এবং অবশ্যই শিকার তার ব্যতিক্রম নয়। আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ধীরে ধীরে কিন্তু দানা বেঁধেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অঙ্কুর। ধীরে ধীরে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি তাদের করাল নখদন্ত বিস্তার করে তাদের সাম্রাজ্যবাদী মানসিকতায় ঘায়েল করতে চেয়েছে শান্তিপ্রিয় ছোট ছোট রাষ্ট্রগুলিকে। জাপান যেমন চীনের মাঞ্চুরিয়া দখল করতে চেয়েছে, ফ্রান্সের গৃহযুদ্ধ, জার্মানির একটা প্রভুত্বকামী মানসিকতা, ধীরে ধীরে সাম্রাজ্যবাদের নখদন্ত ধীরে ধীরে বেরোতে লাগছে, এবং সেই নখদন্তের পাশাপাশি বিশ্বযুদ্ধের দামামা কিন্তু বেজে গেছে। গণতন্ত্র রক্ষাকামী পৃথিবীর বিশিষ্ট সমাজসেবী মানুষদের নিধন হচ্ছে। অসহায় সেই পৃথিবীর মুক্তিযুদ্ধের কাছে দাঁড়ানোর মতো সাহস সঞ্চয় করতে পারছে না বহু মানুষ। তবুও কিছু মানুষ গণতন্ত্রের জন্য, মানুষের জন্য লড়াই করছেন। সেই গণতান্ত্রিক আন্দোলনের লড়াইয়ের সাথী হতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রোমা রোলা, সমস্ত দার্শনিক প্রজ্ঞা ব্যক্তিত্ব। কিন্তু থামেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা। জার্মান তার নখদন্ত বের করে আক্রমণ করতে চেয়েছে রাশিয়া, এবং পাশাপাশি তার মিত্রশক্তি এবং অক্ষশক্তি দুই পক্ষের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু মুখে পতিত হওয়ার দিনে আমরা যখন উপনীত হয়েছি, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের বোধ, আমাদের চিন্তা ভাবনারও একটা ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। সেই পরিবর্তন, সেই জ্বালা যন্ত্রণা সভ্যতার এক অমানিসা, তার উপরে ভিত্তি করে এই শিকার কবিতা। আমরা যদি ভারতের প্রেক্ষাপট দেখি, তাহলে আরও কিন্তু এক কঠিন সময়ের মুখোমুখি আমরা দাঁড়িয়েছিলাম। কি আমরা দেখলাম? সেই ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের যে আধ্যাত্ম পুরুষ, আমাদের যে পথ প্রদর্শক দার্শনিক রবীন্দ্রনাথের মৃত্যু, মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের দামামা, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতার মুক্তিকামী যুদ্ধের লড়াই, শুধু তাই নয়, একটা পথ প্রস্তুত হচ্ছে দুর্ভিক্ষ মহামারী। যে মহামারী দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যায় বাংলার, তার পটভূমি কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে মানুষ মারা গিয়েছিল, বাংলার দুর্ভিক্ষ 1350-এর মন্বন্তরের মানুষ অনেক অনেক মারা যায়। কিন্তু সেই 1350-এর মন্বন্তর পরে আসছে এই কবিতার, কিন্তু তার পটভূমি মানুষের বোধ, মানুষের নৈতিকতার জায়গাকে কিন্তু ঘা দিতে চেয়েছেন কবি জীবনানন্দ দাশ। অর্থাৎ এই যে ভোগবাদী শিল্পভিত্তিক সভ্যতা, সে কিন্তু ধীরে ধীরে আমাদের মনন মানসিকতায় কিন্তু আঘাত হানতে চেয়েছে, আমাদের বোধের জগৎকে আঘাত হানতে চেয়েছে। আমাদের যে সুকুমার মনোবৃত্তি, প্রেম, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, সহানুভূতি বোধ ধীরে ধীরে কিন্তু ধ্বংসে পর্যবসিত হচ্ছে। আমাদের এই জায়গাটা একটু গুরুত্ব দিতে হবে। কিন্তু বিষয়টা কি? আমাদের যে সুকুমার মনোবৃত্তি, যে মনোবৃত্তির উপর ভিত্তি করে
আমাদের সমাজ, আমাদের সভ্যতা, আমাদের পারস্পরিক বন্ধন, সেই বন্ধন কিন্তু ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, শিল্পোন্নত সভ্যতা ধীরে ধীরে কিন্তু ভোগবাদী মানসিকতায় এত নিমজ্জিত হচ্ছে, মানুষ কিন্তু মানুষের সাহায্যের হাতিয়ার হতে ভুলে যাচ্ছে। ব্যক্তিকেন্দ্রিক ভোগবাদী মানসিকতায় অন্য মানুষকে সাহায্য করার জায়গাটা কিন্তু মানুষ হারাচ্ছে। অর্থাৎ শিকার হয়ে যাচ্ছে আমাদের বোধ, আমাদের মূল্যবোধ, আমাদের সুকুমার মনোবৃত্তি। সেই শিকার এই কবিতার কিন্তু মুখ্য বিষয়। ছাত্রছাত্রীদেরকে আমি একটা কথা কিন্তু জানিয়ে রাখবো, যে শিকার কবিতার প্রেক্ষাপট আলোচনা করার ক্ষেত্রে এই যে শিকার, কি শিকার? সামান্য একটা বাদামি হরিণের শিকার নয়, আসলে আমাদের মধ্যে যে সুকুমার মনোবৃত্তি, আমি বারবার এই জায়গাটা আসার চেষ্টা করছি। সারা বিশ্বের যে দুর্বিষহ পরিবেশ, শিল্প সভ্যতা, নাগরিক সভ্যতা, তাদের যে ভোগবাদী মানসিকতা, আমাদের মধ্যে থাকা যুগের পর যুগ ধরে যে সুকুমার মনোবৃত্তি, স্নেহ, প্রেম, মায়া, মমতা, সহানুভূতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, শিকার হয়ে যাচ্ছে আমাদের এই মনোবৃত্তি। যে মনোবৃত্তি হারিয়ে গেলে আমরা সভ্যতায় আর টিকে থাকতে পারবো না। কেননা এই পারস্পরিক বন্ধন ছাড়া একটা সভ্যতা এগিয়ে থাকতে পারে না। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। অর্থাৎ আমরা যদি স্বার্থপর হই, আমাদের সুকুমার মনোবৃত্তি যদি কেড়ে নেয়, শিকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তবে এই সভ্যতার ক্ষেত্রে যে করাল বোধ সৃষ্টি হবে, সেই বোধের ফলশ্রুতি কিন্তু ভয়ানক হবে, দুর্বিষহ হবে। তার ইঙ্গিত কিন্তু এই শিকার কবিতায়। কবিতায় কতগুলো জিনিস আমরা জেনে নেব, যে কবিতাতে গুরুত্বপূর্ণ এক বিষয়গুলো, যে এখানে কোনো উত্তম পুরুষ নেই। অর্থাৎ কবিতা যেন একেবারে ফ্ল্যাট ভাবে আলোচনা হচ্ছে, এবং সেই কবিতার প্রতিটি মানুষই যেন একটা চরিত্র হয়ে ওঠে, এবং প্রতিটি পাঠক যেন তার অভ্যন্তরে প্রবেশ করতে পারে। মোট 5টি স্তবক আছে এবং 37টি পংক্তিতে এই কবিতাটি হয়েছে। এবং স্বাভাবিকভাবে আমরা যখন কবিতা পড়ব দেখব অসম দৈর্ঘ্যের পংক্তি, অর্থাৎ পংক্তিগুলোর মাপ কিন্তু এক নয়, কোনোটা বড় পংক্তি, কোনোটা ছোট পংক্তি। এইভাবে যে পংক্তি সাজানো হয় মূলত গদ্য ছন্দে। আমাদের অবশ্যই শিকার কবিতা গদ্য ছন্দে লেখা, মনে রাখতে হবে। কবিতার 2টি স্তর, এবং 2টি স্তরই শুরু হয়েছে ভোর দিয়ে। 2টি স্তরের, প্রথম স্তরের একটি ভাবনা এবং দ্বিতীয় স্তরের আরেকটি ভাবনা। এই ভাবনাগুলোকে কিন্তু আমাদের অবশ্যই গভীর মনোযোগের সঙ্গে বুঝতে হবে। আর কি, আখ্যানধর্মী দুটো দৃশ্যপট, দুটো ভোরের দৃশ্য, কিন্তু দুটো দৃশ্য কিন্তু আলাদা। আখ্যানধর্মী মানে একটা গল্পের আকারে, একটা কাহিনীর আকারে যেন এই কবিতাটা বলা হয়েছে। আমরা কবিতাটা শুরু করি। স্তবক আমরা দেখলাম শুরু হয়েছে ভোর দিয়ে। ভোরের পর কিন্তু দেখব সেমিকোলন, কমা নয়, পূর্ণচ্ছেদ নয়, অর্থাৎ ক্ষণিক বিরতি দিতে চাইছেন কবি জীবনানন্দ দাশ। কেনই ক্ষণিক বিরতি? ভোর, অর্থাৎ ভোরের এই যে বিষয়টাকে তিনি আমাদের মধ্যে উপজীব্য করতে চেয়েছেন, আমাদের বোধের জায়গায় ভোরটাকে আনতে চেয়েছেন। কেমন ভোর? সেই ভোরের দৃশ্য কেমন? অতি সুন্দর চিত্রময়তায়, এক অত্যন্ত সুন্দর চিত্রকল্পে তিনি কিন্তু আমাদের কাছে সেটা প্রকাশ করেছেন। হচ্ছে উপমাই কবিত্ব। জীবনানন্দ দাশ নিজে মনে করেন যে উপমা যে কবিতার যত বেশি, সেই কবিতার কবিত্ব গুণও তত বেশি। অর্থাৎ জীবনানন্দ দাশের কবিতায় এই উপমা বিষয়টা কিন্তু বারবার পাঠকের মনে নাড়া দেয়। আমরা এই যে প্রথম স্তবক পড়লাম, এই প্রথম স্তবকের প্রতিটি লাইনে অত্যন্ত সুন্দর উপমা দেওয়া হয়েছে। আমি উপমা এবং তার ভিতরের গভীরতর জায়গাটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যদি দেখি, আকাশের রং খাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আকাশের রং, আমরা যদি ভোরের আকাশ দেখি, ভোরের আকাশ অনেকটা নীল, যখন সবে মাত্র অন্ধকার দূরীভূত হয়ে আস্তে আস্তে আলোর ছটা
আসতে শুরু করেছে, সূর্যের আলো ধীরে ধীরে উদিত হবে, তার ঠিক আগে সেই উষার মুহূর্তে একটা ভোরের আকাশের চিত্রকল্প কবি জীবনানন্দ দাশ আমাদের সামনে রেখেছেন। সেই ভোরটা ঠিক কেমন, যে তার আকাশের নীল ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। নীলটা কেমন কোমল, এই যে জায়গাটা আমাদের দেখতে হবে। আকাশ তার বিস্তৃতি ভাবনা নিয়ে থাকে, আবার ঘাস ফড়িং সে কোথায় থাকে, একেবারে মাটির পৃথিবীতে ঘাসের মধ্যে। অর্থাৎ আকাশের সুদূর উচ্চতা থেকে তিনি হঠাৎ করে নামিয়ে আনলেন পাঠককে একেবারে মাটির কাছাকাছি। কার উপমা দিয়ে? ঘাস ফড়িংয়ের। ঘাস ফড়িংয়ের কি উপমা? কোমল। ঘাস ফড়িংয়ের যে কোমলতা, অর্থাৎ তার হৃদস্পন্দন প্রাণ স্পন্দনকে তিনি মেশাতে চাইছেন আকাশের বিস্তৃত নীল নীলিমার সঙ্গে। অর্থাৎ সেই আকাশের বিস্তৃত নীল নীলিমা কোথাও যেন একেবারে অঙ্গীভূত হয়ে যায় প্রাণ চেতনায়, প্রাণ স্পন্দনের। অর্থাৎ এই যে ভোরটাকেই যেন তিনি জীবন্ত করতে চাইছেন এই উপমা দিয়ে। পরের যদি লাইনে আসি, আমরা দেখব চারিদিকে পেয়ারা আর নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। এখানে খুব সুন্দর উপমা। নোনা এবং পেয়ারা, এই দুটো গাছের যদি পাতা দেখি, কচি পাতা, সেই কচি পাতা কিন্তু অত্যন্ত সবুজ হয়। ঠিক কার মতো? ঠিক যেমন টিয়া পাখির পালকের সবুজ। অর্থাৎ টিয়া পাখির পালক, একটা পাখির পালক, তার সঙ্গে একটা উদ্ভিদ নোনা এবং পেয়ারা গাছের সঙ্গে তুলনা করছেন, এবং দুটো সবুজ যেন মিলে একাকার হয়ে যায়। অর্থাৎ এখানে তারুণ্য, প্রাণ স্পন্দন, যে ভোর, সেই ভোরের তারুণ্য আছে, বেঁচে থাকার তাগিদ আছে, ভালোবাসার জায়গা আছে। অর্থাৎ এখানে ধীরে ধীরে আমরা বুঝতে পারবো যে এই যে প্রথম স্তবকের বিষয়বস্তুর মধ্যে অবশ্যই আমাদের মধ্যে যে সুকুমার মনোবৃত্তি, প্রাণ চঞ্চল তরুণ্যতা, প্রাণ স্পন্দন, জীবনের কথা বারবার দতিত হয়। আবার ঠিক দ্বিতীয় ভাগে যখন আমরা চলে যাব, তখন কিন্তু দেখব ঠিক এর বিপরীত। অর্থাৎ আমাদের এই সুকুমার মনোবৃত্তি কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তার দিকটিকে কিন্তু তুলে ধরা হচ্ছে। অর্থাৎ কবি জীবনানন্দ দাশ এই দুটি স্তরে দুটি ভিন্নমুখী ধারণাকে নিয়ে তুলনামূলক আলোচনা করে পাঠকের কাছে এই শিকার, অর্থাৎ আমাদের মূল্যবোধের হারিয়ে যাওয়ার দিকটিকে স্পষ্ট করতে চাইছেন। অর্থাৎ তুলনার মধ্যে সে স্পষ্টতা আরও জাগরিত হবে। তারপরে দেখি, এখন একটি তারা এখন আকাশে রয়েছে। ভোরের আলো একেবারে প্রকাশিত হয়নি, সূর্যের আলো সমস্ত আকাশের তারাকে নিভিয়ে ফেলতে পারেনি। অর্থাৎ ধীরে ধীরে ভোরের আলোর সাথে সাথে অন্যান্য আকাশের তারাগুলো নিভেও গেলে একটা তারা, শেষ সম্বল কিন্তু আমাদের আছে, সে কিন্তু এখনো জ্বলজ্বল করছে। এবং সে কেমন জ্বলজ্বল করছে? পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। দারুণ উপমা। সেই তারাটাকে, আকাশের সেই তারাটাকে তুলনা করছেন বিবাহের সময়, বিবাহ বাসরের সময়, যখন সে তার স্বামীকে প্রথম কাছে পাবে। লজ্জা বনত সেই নারীর আবেশ, আবেগ, সেই যে জায়গাটাকে তিনি তুলে ধরার চেষ্টা করছেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে হবে। অর্থাৎ জীবনের প্রথম ক্ষণে যখন তার প্রেমিক পুরুষ কিংবা স্বামীর স্পর্শ সে পাবে, সেই যে একটা আবেশ, মদিরতা, সেই ভাবনা কিন্তু আছে কার? নাগরিক মেয়ের মধ্যে নয়, যে নাগরিক মেয়ের মধ্যে উচ্ছলতা, চঞ্চলতা এবং এই লজ্জাভাবের আড়ষ্টতা থাকবে না, সেই রকম নারীকে তিনি তুলে আনলেন না। তিনি তুলে আনলেন একেবারে গ্রামের লজ্জাবনত একটি মেয়েকে, যে মেয়ে জীবনে প্রথম তার স্বামীর স্পর্শ পেতে চলেছে বাসর ঘরে। তার যে আবেগায়িত ভাবনা, যে গোধূলি মদির ভাবনার সঙ্গে তুলনা করা হয়েছে। গোধূলি মদির ভাবনা মানে ধীরে ধীরে যখন সূর্য অস্তমিত হয়, তার রং যখন আস্তে আস্তে ফিকে পড়ে যায়, যখন সূর্য আস্তে আস্তে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, সেই তখন যে একটা জড়তা, একটা লজ্জাবনত ভাব থাকে, ঠিক সেই ভাব পাড়াগার এক বালিকার মধ্যে যে কিনা
প্রথম বাসর ঘরে তার স্বামীর স্পর্শ পেতে উদ্গ্রীব, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। আর সঙ্গে সঙ্গে আরেকটি তিনি উপমা আনছেন, মিশর। আমরা চলে গেলাম কোথায়? একেবারে বাংলার পটভূমি থেকে অনেক অনেক দূরে মিশর, ইজিপ্টে। এবং সেখানে একটি মানুষই, অর্থাৎ মানুষ অর্থাৎ স্ত্রীলিঙ্গ, একটা মেয়ে, তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল, তার বুকের থেকে মুক্তা আমরা জানি ঝিনুকের মধ্যে পাওয়া যায়, সেই তো শুভ্র যে এই অলঙ্কার, এই যে মুক্তা তার বুকের থেকে, মানে তার বুকের প্রেম ভাবনার কথা বলা হয়েছে। তার নিজস্ব প্রেম ভাবনাকে সেই বুকের থেকে যেন তুলিয়ে আনলেন, তার হৃৎপিণ্ড থেকে উৎসারিত প্রেম সত্তাকে তিনি আনলেন আমার কাছে। এবং কোথায় রাখলেন তিনি? আমার নীল মদের গ্লাসে। অর্থাৎ আমার নীল মদ, অর্থাৎ মদ বলতে একটা আবিলতা, একটা আবেগ, একটা নেশাগ্রস্ততা, অর্থাৎ সেই ভালোবাসা, প্রেম, নেশা সমস্ত মিলে একাকার হয়ে যাচ্ছে সেই মদিরতা। সেই মদিরতার সঙ্গে কিন্তু আমরা আলোচনা করব সেই তারাটির সঙ্গে। অর্থাৎ তারাটিকে ব্যাখ্যা করার জন্য কবি দুটো উপমা নিয়েছেন, এক পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গধীর মধুর মেয়েটির সঙ্গে, দ্বিতীয়ত কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। কখন রেখেছিল? হাজার হাজার বছর আগে, এক রাতে তেমনি। অর্থাৎ স্থানগত নয়, কালগত ভাবনাও অনেক অনেক দূরের একটি সময়কে তিনি আনতে চেয়েছেন, তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন, যেন সুদূর অতীত লোকের ধূসর সেই জগৎ থেকে, সেই কাল চেতনায় এবং একটা দূরবর্তী একটা স্থানের ভাবনায় একটা নারীর মনোভাবনাকে তিনি প্রকাশ করেছেন। তারপরে স্তবকে আমরা যাব। শীতের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো সত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। অর্থাৎ এখানে একটা আগুন জ্বালানোর কেন? অর্থাৎ দেশওয়ালি মানুষেরা, অর্থাৎ গ্রামীণ মানুষেরা, তারা শীতের রাতের ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু আগুন জ্বালানোর চেষ্টা করেছে। কোথায় আগুন জ্বালিয়েছে? সারা রাত মাঠে আগুন জ্বলেছে। সেই আগুনের রং কীরকম? মোরগ ফুলের মতো লাল আগুন। অর্থাৎ সেই আগুনের যেন একটা প্রাণ আছে এবং রঙিন আবেশ আছে। অর্থাৎ এই জায়গাটায় আমাদের একটা বোধের জায়গায় আসতে হবে যে এই আগুনের মধ্যে, আগুন পোহানোর মধ্যে, শরীরকে উষ্ণ রাখার মধ্যেও কিন্তু একটা প্রাণ, ভালোবাসার স্পর্শ আমরা পাই। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে এবং সেই আগুন যে মোরগ ফুলের মতো লাল। আমরা যদি মোরগ ফুল দেখে থাকি, মূলত যে লাল টকটকে মোরগ ফুল হয়, সেই রকম টকটকে মোরগ ফুলের মতো লাল ছিল সেই আগুন। সেই আগুন হয়েছিল কিসে? অসত্য পাতা দুমড়ে, অর্থাৎ কোনো গাছ কেটে নয়, গাছ থেকে পড়ে যাওয়া, ঝরে যাওয়া অসত্য পাতাকে আগুন জ্বালিয়েছিল। অর্থাৎ বাস্তুতান্ত্রিক ভাবনায়, পরিবেশ ধ্বংস করে নয়, মানবিকতার অবমূল্যায়ন ঘটিয়ে নয়, বরং পরিবেশের সঙ্গে অত্যন্ত সাযুজ্যতা রেখে তাদের নিজের প্রাণীর স্পন্দনে শীতের হাত থেকে শরীরকে উষ্ণ রাখার জন্য সে লাল আগুন জ্বেলেছিল। সেই লাল আগুন একটি গুরুত্বপূর্ণ দিক। এই আগুনের কথা আমরা ভাববো, আবার শেষে একটি আগুনের কথা আছে, তার তুলনামূলক একটি ভাবনা আমাদের আনতে হবে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। সূর্যের আলো, অর্থাৎ রাতে যে আগুন মোরগ ফুলের মতো লাল ছিল, এখন কিন্তু সূর্যের আলো আসার সাথে সাথে সেই লাল কিন্তু মোরগ ফুলের মতো নেই আর। অর্থাৎ কেমন নেই? তার রং কুমকুমের মতো নেই আর। কুমকুম মানে মেয়েরা এক ধরনের তরল লাল রঙের কুমকুম মাথায় টিপ নেওয়ার জন্য পরে, সেই কুমকুমের মতো, অর্থাৎ যে মোরগ ফুলের মতো লাল ছিল, যে লালটা কিনা কুমকুমের সঙ্গে তুলনীয় হতে পারত, সেই আগুন, দেশওয়ালিদের রাত্রে জ্বালানো আগুন কিন্তু সেরকম কুমকুমের মতো নেই আর। হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। কেমন হয়ে গেছে? রোগা শালিক
তার হৃদয়ের বিবরণ ইচ্ছা, তার হৃদয়ের মধ্যে যেমন প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সমস্ত কিছু উদার হয়ে যায়, সমস্ত কিছু তারুণ্য ভাবনা দূরীভূত হয়ে যায়। তারুণ্য নেই বলে তার মধ্যে একটা পৌঢ় মানসিকতা গ্রাস করে, অর্থাৎ তার হৃদয়ের বোধের জগৎটা আস্তে আস্তে হারিয়ে যায়, প্রেম, স্নেহ, ভালোবাসা থেকে সে হারিয়ে যায়। সেই রকম রোগা শালিকের বিবরণ ইচ্ছার মতো হয়ে গেছে সেই রং। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। অর্থাৎ এইখানে যখন আমরা আসবো দেখব, তাহলে কি আলোর যে রঙিন সেই ভাবনাটা কিন্তু আস্তে আস্তে স্থিমিত হয়ে গেছে, বরং সেই যে আলো যত প্রকাশিত হচ্ছে তত আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলে এসেছি। আবার সেখানে দেখব আকাশ এবং গাছপালা, আকাশের রং চারিদিকের বন ও আকাশ, আকাশের রং নীল এবং বনের রং সবুজ, এই যে ঝলমলে সবুজ, অর্থাৎ এই যে রং, কবিতার রংটা কিন্তু খুব সাংঘাতিক রং। আমরা যেমন হৃদয়ের রঙের কথা বলছি, গোধূলি মধ্যের পাড়াগার বাসর ঘরে মেয়েটির কথা বলছি, হাজার হাজার বছর আগে মিশরের সেই মানুষের প্রেম সত্তার রঙিন বাসনার কথা বলছি। আমরা যেমন অশ্বত্থ গাছের ঝরে পড়া পাতা থেকে শরীরকে উষ্ণ রাখার জন্য পাতায় আগুন লাগানো রঙের কথা বলছে, লাল রঙের কথা, ঠিক সেই রকম আমরা বিবর্ণতার দিকেও পথ হেঁটেছি, যেটা রোগা শালিকের মতো। কিন্তু কবি আবার আমাদের রঙের জগতে নিয়ে এলেন। কোন রঙের জগতে? যখন আলো আরও বেশি বেশি স্ফুটিত হয়েছে, আকাশ আরও নীল হয়ে গেছে এবং গাছের পাতার মধ্যে সবুজ এসেছে, অর্থাৎ তারুণ্য, উন্মাদনা, ভালো লাগা, ভালোবাসার একটা জগৎ তৈরি হয়েছে, যে জগৎ কিন্তু ময়ূরের পাখার মতো হয়েছে নীল আর সবুজের রঙিন স্বপ্নে। অর্থাৎ এই জায়গাটা আমাদের বারবার ধরতে হয়। অর্থাৎ প্রথম স্তবকে ভালোবাসা, প্রেম, মায়া, মমতা, আমাদের হৃদয়ের রঙিন স্বপ্ন অর্থাৎ সুকুমার মনোবৃত্তিগুলোকে বারবার কবি জীবনানন্দ দাশ প্রকাশ করতে চেয়েছেন। ঠিক পর থেকেই শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় স্তর, দ্বিতীয় পর্যায়, যেখানে এই সুকুমার মনোবৃত্তিকে ধীরে ধীরে আমরা ভেঙে যেতে দেখব, শিকার হয়ে যেতে দেখব, ধ্বংস হয়ে যেতে দেখব। এখান পর্যন্ত আমাদের প্রথম পর্বের আলোচনা। দ্বিতীয় পর্ব আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আমাদের এই চ্যানেলটি ছাত্রছাত্রীদের ভালো লাগছে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। যদি তোমার ভালো লাগে চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে এসে ক্লিক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে এবং পড়ার মধ্যে থাকবে।